তো এটা হচ্ছে সেকেন্ড লেকচার। এর আগ পর্যন্ত আগের ক্লাসে কভার হয়েছিল এই পর্যন্ত। অ্যাকর্ডিং টু মার্কেন্টালিস্ট, ট্রেড ইজ এ জিরো সাম গেম। তো কি পড়ছিলাম একটু জাস্ট রিক্যাপ করে আসি। এটা হচ্ছে ফার্স্টে দেখছিলাম যে মার্জিনালাইজেশন মানে কি। মার্জিনালাইজেশন মানে হচ্ছে সিস্টেমেটিক্যালি একটা কান্ট্রিকে নিচের দিকে পুশ করা। এরপরে দেখছি যে ইন্টারন্যাশনাল ট্রেডের একটা থিওরি, যেটা নাম হচ্ছে মার্কেন্টালিজম, যেটাকে ইকোনমিক্স এর থিওরি বলা হয় না, এটা ইকোনমিক্স জন্মের আগে আগের থিওরিটা মার্কেন্টালিজম। মার্কেন্টালিজমের মেইন কথা হচ্ছে বেশি বেশি এক্সপোর্ট করা, ইম্পোর্ট কম করা, এবং প্রতিবেশী দেশকে বেগার বানানো। তো এখানে আহ, যত বেশি গোল্ড আমার দেশে ইনফ্লো হবে সেটা আমার জন্য ভালো, এটা ওরা মনে করতো। মার্কেন্টালিস্টরা মনে করতো যত বেশি গোল্ড আসবে তত বেশি ভালো। এরপরে দেখছিলাম যে দুইটা দেশের মধ্যে ট্রেড যখন হয় তখন সিচুয়েশনটা কি দাঁড়ায়। তো এখানে আমরা অবশেষে প্রমাণ করছিলাম যে আহ, না, লিমিটেশনস তো পড়ে। এখানে জাস্ট দেখছিলাম ইংল্যান্ড এবং ফ্রান্স। তো ইংল্যান্ডের এক্সপোর্ট, ফ্রান্সের ইম্পোর্ট। ইংল্যান্ডের ইম্পোর্ট যেটা সেটাই হচ্ছে ফ্রান্সের জন্য এক্সপোর্ট। সো এক্সপোর্ট যদি বেশি হয় সেক্ষেত্রে গোল্ড আসে। ঠিক আছে, এটাই দেখছিলাম যে গোল্ড এক্সপোর্ট যদি বেশি হয় সেক্ষেত্রে গোল্ড আসতেছে। আর অন্যদিকে ফ্রান্সের যেহেতু ইম্পোর্ট বেশি, তো ফ্রান্সের থেকে গোল্ড গুলা চলে যাচ্ছে ইংল্যান্ডের কাছে। সো ফ্রান্স হচ্ছে ডে বাই ডে বেগারে পরিণত হচ্ছে। এরপরে দেখছিলাম যে একটা ছোট কোয়েশ্চেন, যে হোয়াই ডাজ মার্কেন্টালিজম সাউন্ডস লাইক ইকোনমিক্স। সো এটার আনসার পড়ছিলাম যে মার্কেন্টালিজম হচ্ছে, এটা সাউন্ডস লাইক ইকোনমিক্স, এটা এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে ডিল করে, এই জন্য এটাকে ইকোনমিক্স এর মতো লাগে, বাট এটা আসলে ইকোনমিক্স না। দুই নাম্বার হচ্ছে হোয়াই মার্কেন্টালিজম ক্যানট বি কল্ড ইকোনমিক্স। মার্কেন্টালিজমকে কেন ইকোনমিক্স বলা যাবে না, কারণ হচ্ছে ওরা নেইবারের ক্ষতি করতে চায়। সো নেইবারের ক্ষতি যেহেতু করতে চায়, এটাকে ইকোনমিক্স এর থিওরি বা ইকোনমিক্স এটাকে বলা যাবে না। এরপরে আসতেছে যে কেন অ্যাডাম স্মিথকে ফাদার অফ ইকোনমিক্স বলা হয়। এটার আনসার ছিল যে ইকোনমি ইকোনমিক্স জন্মের আগের যে থিওরি গুলা, সেগুলাকে অ্যাডাম স্মিথ সুন্দরভাবে গুছাইছে। গুছানোর পরে যেগুলাকে ভালো থিওরি সেগুলাকে সে রাখছে, ব্যাড গুলাকে ডিলিট করে দিছে। তো এই কাজটা করার জন্য তাকে বলা হয় ফাদার অফ ইকোনমিক্স। এরপরে পড়ছিলাম মার্কেন্টালিজমের দুইটা লিমিটেশনস। মার্কেন্টালিজমের দুইটা লিমিটেশনস, এর মধ্যে একটা লিমিটেশন ছিল যে প্রাইস এবং গোল্ডের মধ্যে সম্পর্ক দেখানো। এটা থিওরিটা দিছিল ডেভিড হোম, ডেভিড হিউম। হ্যাঁ। সো এই লিমিটেশনস এর মধ্যে আমরা দেখছিলাম যে ইংল্যান্ড এবং ফ্রান্স ট্রেড করে। ইংল্যান্ড জানে মার্কেন্টালিজম থিওরিটা এবং সেটাকে ফলো করতেছে। অন্যদিকে ফ্রান্স হচ্ছে মার্কেন্টালিজম থিওরিটা জানে না বা এটাকে ফলো করতেছে না। তো যেহেতু ইংল্যান্ড জানে, তার মানে কি ইংল্যান্ডের হচ্ছে এখান থেকে বেনিফিট আসার কথা। বাট আমরা দেখছিলাম যে ইংল্যান্ড শুরুর দিকে বেনিফিট পজিশনে থাকলেও শেষের দিকে সে ডিসঅ্যাডভান্টেজ পজিশনে চলে যায়। সো এটা এর মানে বোঝা গেল কি যে মার্কেন্টালিজম থিওরিটা জানলেও যা, না জানলেও তা। তো ইংল্যান্ডের জন্য যা হচ্ছে এখানে, ফ্রান্সের জন্য মোটামুটি সেম জিনিসটাই হচ্ছে। ফ্রান্স শুরুর দিকে লস করতেছে কিন্তু শেষের দিকে এসে আবার গেইন করা শুরু করে। সো এটা হচ্ছে আসলে একটা মার্কেন্টালিজমের লিমিটেশনস। দুই নাম্বার লিমিটেশনসটা ছিল যে ট্রেড ইজ এ জিরো সাম গেম। মার্কেন্টালিস্টরা মনে করতো যে ট্রেড হচ্ছে জিরো সাম গেম। তো এটা আমরা দেখছিলাম যে এটা জিরো সাম গেম না, এটাকে পজিটিভ সাম গেম বানানো যায়। তো এই যে 10+5 এটা 15 হয়েছিল, এর আগে ছিল 10+-10=0। এটা হচ্ছে মার্কেন্টালিস্টরা মনে করতো যে 10 টাকা আমার আসতেছে আর আরেকজনের 10 টাকা চলে যাচ্ছে। সো এখানে জিরো সাম গেম, লাভ লস হচ্ছে না কারো, মানে পুরাটাই আমার লাভ আর ওই পুরাটা হচ্ছে ইম্পোর্টারের লস। সো এখানে এজ এ এজ এ হোল ওয়ার্ল্ড এখানে কোনো ইয়া হইতেছে না, বেনিফিট হইতেছে না। সো এখানে দেখছিলাম জিরো সাম গেম আসে। কিন্তু পরে আমরা দেখছি যে এক্সপোর্টারেরও এখানে বেনিফিট হচ্ছে, ইম্পোর্টারেরও বেনিফিট হচ্ছে। সো দুইটা মিলাইয়া এটাকে জিরো সাম গেম বলার সুযোগ নেই। এটা হচ্ছে
পজিটিভ সাম গেম। এই পর্যন্ত ছিল আগের আলোচনা। এখন হচ্ছে নতুন একটা থিওরি, অপরচুনিটি কস্ট থিওরি। এটাকে মাসুদ স্যার ক্লাসে বলতেছে প্রায়ই যে এটাই হচ্ছে একমাত্র থিওরি। ঠিক আছে। সো অপরচুনিটি কস্ট থিওরিটা এটা খুবই গুরুত্বপূর্ণ, এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। সো অপরচুনিটি কস্ট থিওরিটা হচ্ছে যে আমাদের অ্যাজাম্পশন হচ্ছে এখানে দুইটা কান্ট্রি নিয়ে আমরা কাজ করব এবং দুইটা কমোডিটি নিয়ে এই মডেলটা বানানো, এই থিওরিটা দুইটা কান্ট্রি এবং দুইটা কমোডিটি নিয়ে কাজ করবে। আর একটা অ্যাজাম্পশন হচ্ছে ইনক্রিজিং কস্ট। সো ডিরেক্ট এতে চলে যায়, গ্রাফটাতে চলে যায়। এখানে কি লিখছে, কোয়েশ্চেন সাপ্লাই কার্ভ কেন পজিটিভলি স্লোপড। এটা আমরা জানি সাপ্লাই কার্ভ কেন পজিটিভলি স্লোপড হয়, কারণ লো অফ ইনক্রিজিং মার্জিনাল কস্ট এর কারণে সাপ্লাই কার্ভ পজিটিভলি স্লোপড হয়। অধিকতর উৎপাদন করতে গেলে সাপ্লাই বাড়ালে মার্জিনাল কস্ট বেড়ে যায়। ঠিক আছে। এই আবার প্রথম লাইনটা পড়লে বোঝা যাচ্ছে লো অফ ইনক্রিজিং মার্জিনাল কস্ট। আমি যত প্রোডাকশন আমার বাড়াবো, আমার দেশে যত প্রোডাকশন বাড়বে, তত আস্তে আস্তে মার্জিনাল যে প্রোডাক্টটা প্রডিউস করতে যে কস্ট, সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। কারণ শুরুর দিকে এফিশিয়েন্ট প্রডিউসাররা প্রডিউস করে, শেষের দিকে ইনএফিশিয়েন্ট প্রডিউসাররা এখানে এসে এন্ট্রি নেয়। সো শেষের দিকে যেটা হয়, কস্টটা বেড়ে যায় পজিটিভলি স্লোপ যেহেতু, কারণ সাপ্লাই কার্ভটা শেষের দিকে হচ্ছে পার ইউনিট যে কস্ট আছে সেটা আস্তে আস্তে বাড়তে থাকে, মার্জিনাল কস্টটা বাড়তে থাকে। তখন প্রডিউসার প্রাইস বাড়াতে বাধ্য হয়। তো শুরুর দিকে তো আমরা হইতেছে অনেক এফিশিয়েন্ট লেবারকে ইউজ করি, এফিশিয়েন্ট ক্রপ গুলাকে ইউজ করি, যার কারণে আমাদের কস্টটা কম থাকে। কিন্তু পরবর্তীতে যত প্রোডাকশন আমরা বাড়াইতে থাকি, সেক্ষেত্রে লেবার যারা আসে, পরবর্তীতে লেবার যারা আসে তারা ইনএফিশিয়েন্ট হয়। যে যেই ল্যান্ড গুলাকে আমরা ইউজ করি সেই ল্যান্ড গুলা একটু ইনফার্টিল হয়, যার কারণে আমাদের প্রোডাকশন কস্টটা বাড়তে থাকে। সো এটাই বলতেছে যে লো অফ ইনক্রিজিং মার্জিনাল কস্ট, লো অফ ইনক্রিজিং মার্জিনাল কস্ট মানে মার্জিনাল কস্টটা বাড়তেছে। এর কারণে সাপ্লাই কার্ভ পজিটিভলি স্লোপ হয়। অধিকতর উৎপাদন করতে গেলে মানে সাপ্লাই বাড়াইতে হলে মার্জিনাল কস্ট বেড়ে যায়, তখন প্রডিউসার প্রাইস বাড়াতে বাধ্য হয়। এজন্য সাপ্লাই কার্ভ আপওয়ার্ড স্লোপ। এটা ছোট একটা কোয়েশ্চেন, এটা মনে হয় না আসবে, এটা মাইক্রো ইকোনমিক্স এর পড়া। সো এখন আমরা মেইন থিওরিতে চলে যাই, যেটা হচ্ছে আমাদের অপরচুনিটি কস্ট থিওরি। অপরচুনিটি কস্ট থিওরিতে এই গ্রাফটা আঁকতে হবে শুরুর দিকে, এবং এই গ্রাফটা নিয়েই সম্পূর্ণ কথাবার্তা। তো গ্রাফটা আমি আর আঁকবো না, এখানে যেভাবে আঁকা আছে সেটাই জাস্ট এক্সপ্লেন করি। কোন গ্রাফটা, কোন লাইনটা ফার্স্টে আঁকতে হবে, কোনটা পরে আসবে, এটা আস্তে আস্তে বলি। একটু ধীরে সুস্থে শুনলেই বোঝা যাবে যে আসলে কি হচ্ছে কাহিনীটাই। তো প্রথমেই আমি একটা ভার্টিক্যাল অ্যাক্সিস আঁকলাম এবং একটা হরাইজন্টাল অ্যাক্সিস আঁকলাম। ভার্টিক্যাল অ্যাক্সিসে প্রোডাক্টের নাম দিলাম রাইস, যেটা হচ্ছে একটা এগ্রিকালচারাল গুডস, এবং হরাইজন্টাল অ্যাক্সিসে দিলাম হচ্ছে ক্লথ, যেটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল গুডস। সাপোজ রাইস যেটা আছে এটা বাংলাদেশ প্রডিউস করে, আর ক্লথ এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গুডস, এটা সাপোজ ইউএসএ প্রডিউস করে। Okay? তো রাইস বা এগ্রিকালচারাল যেটা আছে, এগ্রিকালচারাল গুডস যেটা আছে, সেটার পিপিসি কার্ভ বা বাংলাদেশের পিপিসি কার্ভটা কেমন। তো আমাকে কি করতে হবে, একটা প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার রাখতে হবে, বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ রাখতে হবে, পিপিসি, পিপিএফ ও বলা যায়, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার অথবা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বলা যায়। তো বাংলাদেশের জন্য পিপিসিটা হবে এরকম, এটা আঁকতে হবে ফার্স্টেই। তার মানে হচ্ছে যে বাংলাদেশ যেহেতু, বাংলাদেশ কি করে, বাংলাদেশ হচ্ছে রাইস বেশি প্রডিউস করে, তো এই জন্য আমরা এই যে 10 থেকে স্টার্ট করতেছি। আর আমরা ইন্ডাস্ট্রিয়াল গুডস বেশি একটা প্রডিউস করতে পারি না। তো ইন্ডাস্ট্রিয়াল গুডস এখানে ক্লথ দিছে, যদিও আমরা বাংলাদেশের ক্লথ অনেক প্রডিউস করি, সো ক্লথ না, এখানে কম্পিউটার চিন্তা করা যেতে পারে। তো কম্পিউটার কিন্তু আমরা বেশি একটা প্রডিউস করতে পারি না। তো এই হচ্ছে রাইস। আর এদিকে আমরা কম প্রডিউস করতেছি কম্পিউটার বা ইন্ডাস্ট্রিয়াল গুডস, সো এই জন্য এটা এই যে কম বোঝাচ্ছে, এখানে কিন্তু 5 বা 6-এর মতো হবে হাইয়েস্ট। ওকে। আচ্ছা। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের পিপিসি কার্ভ, জাস্ট এটাই, আর কিচ্ছু না। আপাতত এতটুকু আঁকলাম। এরপরে আঁকবো
ইউএস এর পিপিসিটা, ইউএস এর পিপিসি হচ্ছে এটা। ওকে, সো ই থেকে ডি হচ্ছে ইউএস এর পিপিসি কার্ভ। সো ইউএস এর পিপিসি কার্ভটা এমন কেন? কারণ হচ্ছে ইউএসএ বেশি প্রডিউস করে ইন্ডাস্ট্রিয়াল গুডস, এজন্য এটা অনেক বেশি, যে 10টা ইন্ডাস্ট্রিয়াল গুডস তারা বানায়। আর তারা রাইস বা এগ্রিকালচারাল গুডস বানায় হচ্ছে 6টা। ওকে, তো যদি আমরা চিন্তা করি যে টার্মস অফ ট্রেড নাই, মানে একটা কোম্পানি, একটা দেশ আর একটা দেশের সাথে ট্রেড করে না, কেনা বেচা করে না, তাহলে কি হবে? তাহলে বাংলাদেশ প্রোডাকশন করবে এবং কনজাম্পশন করবে কোথায়? এই যে গ্রাফটা, এই গ্রাফটা তো হচ্ছে আমাদের পিপিসি। সো আমি যদি এখানে প্রোডাকশন করি, তাহলে তো আমি 10টা রাইস প্রোডাকশন করতেছি, ক্লথ একটাও প্রোডাকশন করতেছি না। সেটা আমার জন্য অবশ্যই ভালো হবে না, কারণ আমার জন্য তো কিছু কম্পিউটার লাগবে। তো বাংলাদেশ যেটা করে, এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা C1, এই পয়েন্টটাতে সে প্রোডাকশন করে এক্সপোর্ট ইম্পোর্টের আগে, টার্মস অফ ট্রেডের আগে, যখন ইউএস এর সাথে আমাদের কোনো এক্সপোর্ট ইম্পোর্ট নাই। সেক্ষেত্রে আমরা কি করি, বা আমাদের মতো দেশগুলা কি করে, এইরকম একটা পয়েন্টে প্রোডাকশনটা করে, যেটা হচ্ছে তার জন্য আপাতত হাইয়েস্ট স্যাটিসফ্যাকশন দিচ্ছে। যেহেতু সে এক্সপোর্ট ইম্পোর্টে যাচ্ছে না, তাহলে সে কি করবে, সে হচ্ছে এই যে গ্রাফটা আছে, এই গ্রাফটার মধ্যেই হাইয়েস্ট একটা পয়েন্ট চুজ করবে, যে পয়েন্টটাতে তার লেভেল অফ স্যাটিসফ্যাকশন অনেক হাই। তো তার জন্য উপযুক্ত পয়েন্ট ধরে নিলাম এটা C1। C1 পয়েন্টটা হচ্ছে তার জন্য হায়ার স্যাটিসফ্যাকশন দিচ্ছে। তার মানে সে এই পরিমাণ, এই যে সোজা এই পরিমাণ হচ্ছে সে ক্লথ প্রোডাকশন করতেছে এবং কনজিউম করতেছে। সেম ভাবে এই পরিমাণ, মানে মোটামুটি 8টা মতো, এখানে যদি আমি 8 বলি, তাহলে 8টা সে কি করতেছে, রাইস কনজাম্পশন করতেছে এবং প্রোডাকশন করতেছে। তার মানে রাইস প্রোডাকশন বেশি হচ্ছে, কনজাম্পশনও বেশি হচ্ছে, ক্লথ প্রোডাকশন কম হচ্ছে, কনজাম্পশনও কম হচ্ছে। কিন্তু বাংলাদেশে মেবি ক্লথের ডিমান্ড আরো বেশি, রাইসের ডিমান্ড মেবি আরো কম। আপাতত তার হাতে কিছু করার সুযোগ নেই। আচ্ছা, তাহলে যাই ইউএস এর কি অবস্থা? ইউএসএ হচ্ছে, সে তার পিপিসি কার্ভ এটা, এখান থেকে সে একটা হাইয়েস্ট পয়েন্ট চুজ করবে, যেখানে তার লেভেল অফ স্যাটিসফ্যাকশন বেশি হবে। মেবি আমরা ধরে নিলাম এই পয়েন্টটা তার জন্য হাইয়েস্ট লেভেল অফ স্যাটিসফ্যাকশন দেয়। এই যে ইনডিফারেন্স কার্ভটা এখানে আঁকা হয়েছে, এই পয়েন্টটাকে টাচ করাইয়া, তার জন্য ইনডিফারেন্স কার্ভ এখানে, কারণ এই পয়েন্টটাতে সে বেশি স্যাটিসফ্যাকশন পাচ্ছে। তো এই যে C1 পয়েন্টটা আর C2 পয়েন্টটা, এই পয়েন্টটাকে, দুটা পয়েন্টকে টাচ করে একটা আইসি কার্ভ হবে, ইনডিফারেন্স কার্ভ হবে একটা। ওকে, ইনডিফারেন্স কার্ভ হবে একটা। এবং ইনডিফারেন্স কার্ভের শেপটা একটু খেয়াল রাখতে হবে। এই যে এই কার্ভটা নিচেরটা আবার যেমন উপর দিকে যাতে উঠে না যায়, এরকম যাতে না হয়, একটু দেখাই। এরকম যাতে না হয়, এই যে উপরের দিকে যাতে না উঠে যায়, এরকম উঠলে কিন্তু স্যার মার্ক দিবে না। এটা ডাউনওয়ার্ড স্লোপিং থাকবে, ডাউনওয়ার্ড স্লোপিং থাকবে। ওকে, তো এরপরে আমরা যেখানে ছিলাম, যে C1, C2, C2 তে তাহলে কি হচ্ছে, ইন দা ইউএসএ প্রোডাকশন করবে এবং কনজাম্পশন করবে। তো C2 তে সে এই পরিমাণ ক্লথ প্রোডাকশন করবে এবং কনজাম্পশন করবে। প্রোডাকশন এবং কনজাম্পশন দুইটাই সেম। পাশাপাশি এই পয়েন্টে সে কি করবে, এগ্রিকালচারাল গুডস প্রডিউস করবে এবং কনজাম্পশন করবে। এটা হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্টের আগের সিচুয়েশন। C1 এ কনজাম্পশন বাংলাদেশের, প্রোডাকশনও C2 তে ইউএস এর প্রোডাকশন এবং কনজাম্পশন। এতটুকু যদি বোঝা যায়, এবং C1 এবং C2 কে টাচ করে কি করতে হবে, একটা অবশ্যই ইনডিফারেন্স কার্ভ আঁকতে হবে। আঁকলাম। এরপরে আমরা টার্মস অফ ট্রেডটাকে নিয়ে আসব, বা মনে করব যে এখন যদি দুইটা দেশ এক্সপোর্ট ইম্পোর্টে যেতে চায়, তাহলে তাদের জন্য বেনিফিট হবে নাকি হবে না। তো অপরচুনিটি কস্ট থিওরি বলে যে দুইটা কান্ট্রি যদি টার্মস অফ ট্রেডে যায় বা এক্সপোর্ট ইম্পোর্টে যায়, তাদের ইনডিফারেন্স কার্ভ বা ইনডিফারেন্স কার্ভটা হায়ার করা সম্ভব, ইনডিফারেন্স কার্ভটাকে আরো
উপরের দিকে তোলা সম্ভব। আচ্ছা, সো যেটা করতে হবে এখন, C2 একটু নিচের দিকে আইসা একটা পয়েন্ট চুজ করতে হবে যেটার স্লোপ বাংলাদেশের যে পিপিসি কার্ভটা আছে সেটার একটা পয়েন্টের স্লোপের সাথে ম্যাচ হবে, মোটামুটি ম্যাচ হয় এরকম একটা পয়েন্ট চুজ করতে হবে। তো আমরা ধরে নিলাম পিবি, এই যে পিবি যে পয়েন্ট আছে, এই পয়েন্টটা, এই যে কার্সর যেখানে আছে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা পিইউ, এই দুইটা পয়েন্টের আমি ধরে নিলাম স্লোপ সেম। কি করব, এই দুইটা পয়েন্টকে টাচ করে আমি একটা স্ট্রেইট লাইন আঁকবো। এই স্ট্রেইট লাইনটা হচ্ছে আমার আসলে পিবি পয়েন্টের স্লোপ এবং পিইউ পয়েন্টের স্লোপ। ওকে, আঁকলাম। এখন যে লাইনটা পাওয়া গেল, যে স্লোপ লাইনটা পাওয়া গেল, সেখানে আমি যদি একটা ইনডিফারেন্স কার্ভ আঁকি, ইনডিফারেন্স কার্ভটা কিন্তু আগের ইনডিফারেন্স কার্ভ থেকে হায়ার হবে। আচ্ছা, এটা ইনডিফারেন্স কার্ভটা একটু পরে আসি, ইনডিফারেন্স কার্ভ মানে তো কনজাম্পশন, তো কনজাম্পশনে একটু পরে আসি। তো আপাতত পিবি পয়েন্টটা যে পাইলাম এবং পিইউ পয়েন্টটা যে পাইলাম, এগুলোর মানে কি? পিবি পয়েন্টে যেহেতু এখন টার্মস অফ ট্রেড ওপেন করতেছি আমরা, এক্সপোর্ট ইম্পোর্ট, একটা দেশ একটা দেশের সাথে এক্সপোর্ট ইম্পোর্টে যাবে, তো এখন কি করবে বাংলাদেশ? বাংলাদেশ কি করবে, আগে যে পরিমাণ রাইস প্রোডাকশন করতো সে এখন রাইস প্রোডাকশনটা আরো বাড়াই দিবে, কারণ সে তো এটাতে স্পেশালাইজড, সে এটাতে এক্সপার্ট। তো সে কি করবে, মনে করবে যে আচ্ছা এখন যেহেতু এক্সপোর্ট ইম্পোর্টের সুযোগ আসছে, আমি কেন শুধু শুধু কম্পিউটার প্রডিউস করতে যাব, ইন্ডাস্ট্রিয়াল গুডস প্রডিউস করতে যাব, যেটা আমার জন্য অনেক কস্টলি। বাংলাদেশ এখন কি করবে, কম্পিউটার আর প্রডিউস করবে না, বা অল্প, একদম অল্প প্রডিউস করবে। সে যেহেতু যেটাতে স্পেশালাইজড, যেটাতে তার স্কিল বেশি, সে ওইটাতে বেশি ফোকাস করবে। করার তো সুযোগ আছে অবশ্যই, কারণ সে তো জানে যে এখন রাইস বেশি বেশি প্রোডাকশন করলে সমস্যা নাই, কারণ আমি তো রাইস এক্সপোর্ট করে আমি কি করতে পারবো, কম্পিউটার কিনে নিয়ে আসতে পারবো। এই সুযোগটা তো এখন আছে, আগে তো এই সুযোগটা ছিল না। কিছুদিন আগে এই সুযোগটা ছিল না, এক্সপোর্ট ইম্পোর্টের সুযোগটা ছিল না। যার কারণে আমার কি করতে হইতো, আমি রাইস একটু কম প্রডিউস করতাম এবং কম্পিউটার মোটামুটি লেভেলে একটা প্রডিউস করতাম। কিন্তু এখন যেহেতু আমার টার্মস অফ ট্রেডটা আসছে, আমি কি করব, এখন এমন একটা পয়েন্টে যাব যেখানে আমার আহ একদম সবচেয়ে ভালো হবে, প্রোডাকশনের জন্য যে পয়েন্টটা ভালো হবে ওই পয়েন্টটাতে আমি যাব। তো আসলাম পিবি পয়েন্টটাতে। পিবি পয়েন্টটাতে আমি এখন অনেকগুলো রাইস প্রোডাকশন করতেছি এবং কম্পিউটার প্রোডাকশনটা আমি একদম কমাই দিছি, কারণ ওটাতে আমার স্কিল নাই, আমি কমাই দিছি। সেম ভাবে ইউএসএ ছিল সি টুতে সে প্রোডাকশন করতো, কনজাম্পশন করতো। এখন সে যেটা করবে, যেহেতু এক্সপোর্ট ইম্পোর্টের সুযোগ পাইছে, সে সি2 থেকে পিইউতে চলে আসবে। পিইউতে এসে সে প্রোডাকশন করবে, কনজাম্পশন করবে না, কনজাম্পশন আর পরে আসতেছে। আপাতত প্রোডাকশনের ব্যাপারে আলোচনা হচ্ছে। সো এখন সে পিইউতে এসে প্রোডাকশন করবে। সো পিইউতে আসলো কেন, কারণ সে তো হচ্ছে ক্লথে তার বেশি আছে, স্কিল আছে, বা ইন্ডাস্ট্রিয়াল গুডসে তার বেশি স্কিল আছে। তো সে কি করবে, এখন বেশি করে ওই জিনিসটা প্রডিউস করবে যেটাতে তার স্কিল বেশি, এবং যেটাতে তার স্কিল নাই সেটাকে, এটার প্রোডাকশন আর কমায় দিবে। ওকে, তাহলে এই পরিমাণ সে প্রোডাকশন করতেছে, এই পরিমাণ ক্লথ, আর এই পরিমাণ হচ্ছে একদম অল্প পরিমাণে রাইস প্রোডাকশনটা সে করতেছে। আচ্ছা, এখন এই যে দুইটা পিইউ এবং পিবি পয়েন্টকে টাচ করে যে আমাদের একটা স্লোপ আছে, কমন স্লোপ, ওই কমন স্লোপটা হচ্ছে আসলে টার্মস অফ ট্রেড, এই যে লেখা আছে টি, এই যে টি, এই স্লোপটার নাম হচ্ছে আসলে টার্মস অফ ট্রেডের স্লোপ। সো এই টি কার্ভটার উপরে এখন আমি একটা পয়েন্টকে চুজ করব, যেটা হবে বাংলাদেশ এবং ইউএসএ দুইটার জন্যই কনজাম্পশন পয়েন্ট। তারা চাইলেই, বাংলাদেশ এখানে প্রডিউস করতেছে, সমস্যা নেই, এখানে প্রডিউস করবে, প্রোডাকশন করার পরে তো এতগুলা রাইস সে কি করবে, সে তো অবশ্যই তার এগুলো লাগবে না, এতগুলা রাইস তো তার লাগবে না। সে কি করবে, রাইস কিছু দিয়ে দিবে ইউএসএ কে, এবং ইউএসএ থেকে সে কিছু ক্লথস নিয়ে নিবে। তো তাহলে তো তার প্রোডাকশনটা তো, মানে তার কনজাম্পশন তো এই পয়েন্টে থাকতেছে না। তার কনজাম্পশন কি হচ্ছে, রাইস, কিন্তু তার রাইসের কনজাম্পশন কিন্তু কমে যাচ্ছে। রাইস সে কনজাম্পশনটা কমায় আসে এই পয়েন্টে চলে আসবে। এখানে যদি চলে আসে, তার কনজাম্পশন কিন্তু আগের তুলনায়, রাইস কনজাম্পশনটা কমে গেল, যতটুকু কমলো ততটুকু সে ইউএসএ কে দিয়ে দিল, ইউএসএ কে দিয়া বিনিময়ে সে কম্পিউটার নিয়ে আসলো।
তাহলে কম্পিউটার কনজাম্পশনটা তার একটু বাড়ছে না? আগে তার কম্পিউটার কনজাম্পশন ছিল এই, এখানে সে কম্পিউটার কনজাম্পশন করতো, সরি, এখানে তো সে কম্পিউটার কনজাম্পশন করতো, এখানে C1 সোজা, C1 এর সোজা কনজাম্পশন প্রডিউস করতো, কনজাম্পশন করতো কম্পিউটার। এখন সে কি করবে, আই পয়েন্টে কনজাম্পশন করবে, তাহলে তার কনজাম্পশনটা, ক্লথের কনজাম্পশনটা বাড়তেছে। সেম ভাবে ইউএস এর কথা যদি বলি, ইউএসএ হচ্ছে আগে কি করতো, C2 তে প্রোডাকশন এবং কনজাম্পশন করতো, এখন সে প্রোডাকশন করবে এই পয়েন্টে, PU পয়েন্টে সে প্রোডাকশন করবে, কিন্তু এখানে প্রোডাকশন করলে তো সমস্যা নাই, সে